সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি যে যেখানেই আছো নিরাপদে আছো, সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের সবাইকে তোলারাম কলেজ অনলাইন ইকোনমিক্স ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি নাজিয়া শারমিন হক, প্রভাষক অর্থনীতি বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। আজকে আমাদের হচ্ছে 3 নম্বর ক্লাস লেকচার। আমি আজকে তোমাদেরকে ফ্যাক্টর মার্কেটে উপকরণ বাজারে পূর্ণ প্রতিযোগিতা থাকলে এএফসি এবং এমএফসির মধ্যে সম্পর্কটা কেমন হবে সে বিষয়ে আলোচনা করব। দেন আমি চলে যাব আমার বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বে। তাহলে আগের ক্লাসে আমি একটু রিভিউ করে নিচ্ছি। আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? কিছু প্রাথমিক ধারণা শিখেছিলাম। এএফসি ইকুয়াল টু সূত্র ছিল আমাদের কিছু। এএফসি ইকুয়াল টু ছিল টিএফসি ডিভাইডেড বাই টিএফ, আর এমএফসি সূত্রটা ছিল ডেল্টা টিএফসি ডিভাইডেড বাই ডেল্টা টিএফ। প্রথমেই আমি তাহলে এএফসি এবং এমএফসি কি সেটা একটু তোমাদেরকে আবার রিভিউ আলোচনা করে নিচ্ছি। এএফসিটা কি? প্রতি একক উৎপাদনের জন্য আমার কি হয়, যে খরচটা হয় প্রতি একক উপকরণ নিয়োগ করলে আমার কি যে খরচটা হয় সেটা হচ্ছে আমার হলো এএফসি, এভারেজ ফ্যাক্টর কস্ট বা গড় উপকরণ খরচ। আর এমএফসিটা কি? অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগের ফলে আমার মোট উপকরণ খরচের যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনটাই আমার হলো এমএফসি বা মার্জিনাল ফ্যাক্টর কস্ট, বা বাংলায় আমরা বলতে পারি প্রান্তিক উপকরণ খরচ। আমরা গত ক্লাসে কিছু মৌলিক ধারণা, 5টা মৌলিক ধারণা ক্লিয়ার করেছিলাম। এএফসি, এমএফসি, ভিএমপি, এমআরপি আর হচ্ছে এমপিপি, এই 5টা মৌলিক ধারণা তোমাদেরকে গত ক্লাসে আলোচনা করেছিলাম। এরপরে আমি আলোচনা করেছিলাম যে দ্রব্য বাজারে আমার যদি পূর্ণ প্রতিযোগিতা থাকে তখন আমার এই ভিএমপি এবং এমআরপি এর মধ্যে রিলেশনটা কেমন হবে। আমি দেখেছিলাম যে আমাদের দ্রব্য বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা থাকে সেক্ষেত্রে আমার ভিএমপি, ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট, ইকুয়াল টু হবে এমআরপি, মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট। এটা হচ্ছে কখন পেয়েছিলাম? যখন ছিল পূর্ণ প্রতিযোগিতা। দ্রব্য বাজারে যখন আমার কি ছিল? পূর্ণ প্রতিযোগিতা ছিল। এটা আমি বলছি দ্রব্য বাজারের কথা। আবার পেয়েছিলাম দ্রব্য বাজারে যখন আমার কি একচেটিয়া থাকে, তখন আমরা গাণিতিকভাবে ছক আকারে পেয়েছিলাম এবং আমরা গ্রাফিক্যালি চিত্রের মাধ্যমে পেয়েছিলাম। যখন একচেটিয়া থাকে তখন আমি কি পেয়েছিলাম? ভিএমপি ইজ গ্রেটার দ্যান এমআরপি, অর্থাৎ ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট ইজ গ্রেটার দ্যান মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট। এটা কখন ছিল? এটা হলো একচেটিয়া থাকলে এই জিনিসগুলো আমরা গত ক্লাসে পেয়েছিলাম। এই টোটাল জিনিসটা কি? এটা আমরা বলছি দ্রব্য বাজারের কথা। এগুলো সব আমাদের গত ক্লাসের আলোচনা। যেহেতু আমি আজকে সেই গত ক্লাস রিলেটেড আলোচনা নিয়েই আমি পরের টপিক্সটা চলে যাচ্ছি, তোমাদেরকে জাস্ট একটু রিমাইন্ডারে দেওয়ার জন্য আমি গত ক্লাসে একটু রিভিউ করছি। আমরা তাহলে গত ক্লাসে এই 5টা কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম, উদাহরণ সহ সব কিছু সংজ্ঞা এবং গাণিতিকভাবে উদাহরণ দিয়ে আমি বুঝিয়েছিলাম যে জিনিসগুলো কি। আর আরেকটা জিনিস করেছিলাম, কি বললাম? দ্রব্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা থাকলে আমার ভিএমপি হবে এমআরপি এর সমান, অর্থাৎ যতটুকু আমার ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট হবে ঠিক ততটুকুই হবে মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট। ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট হচ্ছে আমার প্রান্তিক উৎপন্ন মূল্য, আর মার্জিনাল রেভিনিউ প্রোডাক্টটা হচ্ছে প্রান্তিক আয় উৎপাদন। এ দুটা সমান হবে যখন দ্রব্য বাজারে আমার পূর্ণ প্রতিযোগিতা থাকবে। আর দ্রব্য বাজারে আমার যখন দ্রব্য বাজার বলো বা উৎপন্ন বাজার বা প্রোডাক্ট মার্কেট যেটাই বলো না কেন, এক এক বইতে এক এক নামে আছে, কিন্তু জিনিসটা হচ্ছে সেম। তাহলে আরেকটা কি বলেছিলাম? দ্রব্য বাজারে যখন একচেটিয়া থাকে তখন সেক্ষেত্রে আমার কি হয়? ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট ইজ গ্রেটার দ্যান হয়ে যায় এমআরপি। কেন? কারণ আমরা জানি এটা কেন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ইকুয়াল। কারণ আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমার এআর ইকুয়াল টু এমআর হয়, অর্থাৎ এভারেজ রেভিনিউ
ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ হয়। গড় আয় ইকুয়াল টু প্রান্তিক আয় যেহেতু হয়, এই দুইটাকে আমি উভয় পক্ষকে এমপিপি দিয়ে গুণ করে আমি পেয়েছি ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট, আর এমআরকে এমপিপি দিয়ে গুণ করে আমি পেয়েছিলাম আমার এমআরপি। আবার এটাকে বলছি একচেটিয়া বাজারে ভিএমপি, আমরা দেখেছিলাম একচেটিয়া বাজারে ভিএমপি ইজ গ্রেটার দ্যান এমআরপি। কেন? কারণ আমরা জানি একচেটিয়া বাজারে এআর ইজ গ্রেটার দ্যান এমআর। এজন্য এই এআর যেহেতু একচেটিয়া বাজারে এআর ইজ গ্রেটার দ্যান এমআর, এজন্য উভয় পক্ষকে এমপিপি মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট দিয়ে যদি গুণ করি, এমপিপি প্রান্তিক বস্তুগত উৎপাদন হচ্ছে আমার এমপিপি। আমি যদি উভয় পক্ষকে এমপিপি দিয়ে গুণ করি তাহলে আমি পাবো ভিএমপি, আর এপাশে পাবো এমআরপি। একচেটিয়া যদি থাকে দ্রব্য বাজারে সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম ভিএমপি ইজ গ্রেটার দ্যান এমআরপি, আর দ্রব্য বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা থাকে সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম ভিএমপি ইজ ইকুয়াল টু এমআরপি। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার। এগুলো আমাদের গত ক্লাসের আলোচনা। তাহলে আজকে আমরা ফ্যাক্টর মার্কেট সম্বন্ধে এই পর্যন্ত 2টা ক্লাস মনে হয় করেছি। আজকে আমাদের লেকচার হবে 3, লেকচার 3। তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো তারা তোমাদের কমেন্ট বক্সে তোমাদের ইয়ার, নেম এবং রোলগুলো একটু লিখে দিবে। এগুলো তোমাদের অ্যাটেন্ডেন্স হিসাবে কাউন্ট করা হবে। তাহলে আমি গত ক্লাসের আলোচনা শেষ করে ফেললাম। গত ক্লাসে আমি আশা করছি তোমাদের মনে পড়ছে গত ক্লাসের আলোচনা। যেহেতু একটা টপিক্সের সাথে অন্য একটা টপিক্স খুব রিলেটেড, এজন্য প্রত্যেকটা জিনিস আমরা আগের ক্লাসে যদি আমরা না জানি, আমরা হঠাৎ করে নতুন করে নিউ টপিক্সে গেলে আমরা বুঝতে পারবো না, কারণ প্রত্যেকটা টপিক্স একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করা। তাহলে আমি আলোচনায় ফিরে যাচ্ছি। আমি আজকে যে টপিক্সটা পড়াবো সেটা হচ্ছে আমার উপকরণ বাজারে। আমার আজকের টপিক্স নেমটা হচ্ছে উপকরণ বাজারে পূর্ণ প্রতিযোগিতা থাকলে এএফসি এবং এমএফসির মধ্যে সম্পর্কটা কেমন হবে। আমি শুরুতেই বলেছি আমার এএফসি সূত্রটা শুরুতেই আমি দেখালাম। এএফসি ইজ ইকুয়াল টু টিএফসি ডিভাইডেড বাই টিএফ, আর এমএফসি সূত্রটা হচ্ছে ডেল্টা টিএফসি ডিভাইডেড বাই ডেল্টা টিএফ। এএফসি আমার কি? এএফসির অ্যাব্রিভিয়েশন হচ্ছে তোমরা জানো সবাই, আমি তাই আর লিখে দিলাম না, গত ক্লাসে এগুলো আলোচনা করা হয়েছে অনেকবার। এএফসিটা হচ্ছে আমার এভারেজ ফ্যাক্টর কস্ট, গড় উপকরণ খরচ। টিএফসিটা হচ্ছে আমার টোটাল ফ্যাক্টর কস্ট, মোট উপকরণ খরচ। আর টিএফটা কি? টিএফের অ্যাব্রিভিয়েশনটা আমাদের হচ্ছে টিএফ হচ্ছে টোটাল ফ্যাক্টর, ওকে, মোট উপকরণ। তাহলে এএফসিটা কি? আমি যদি মোট উপকরণ খরচকে আমি যদি মোট উপকরণ দ্বারা ভাগ করি তাহলে আমি যা পাবো সেটা আমার হচ্ছে এএফসি বা গড় উপকরণ খরচ বা এভারেজ ফ্যাক্টর কস্ট, যেটাই বলো না কেন। তাহলে প্রতি একক উপকরণ নিয়োগের জন্য আমার যে খরচটা হয় সেটাই আমার হচ্ছে এএফসি বা এভারেজ ফ্যাক্টর কস্ট। আর এমএফসিটা কি? এমএফসির সূত্রটা আমার হচ্ছে ডেল্টা টিএফসি ডিভাইডেড বাই ডেল্টা টিএফ। টিএফসি এখানে কি? টোটাল ফ্যাক্টর কস্ট, মোট উপকরণ খরচ, আর টিএফটা আমি কি বললাম? টোটাল ফ্যাক্টর, মোট উপকরণ। তাহলে আমি এমএফসিটা কি বলতে পারি? অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগের ফলে আমার মোট উপকরণ খরচটার যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনটাই আমার হচ্ছে এমএফসি, মার্জিনাল ফ্যাক্টর কস্ট বা প্রান্তিক উপকরণ খরচ। এগুলো আমি আমার গত ক্লাসে আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি, সংজ্ঞা দিয়েছি, উদাহরণ দিয়ে, গাণিতিক উদাহরণ দিয়ে বুঝিয়েছি। তাহলে আজকে আমরা দেখব আমাদের উপকরণ বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা থাকে তাহলে আমার এএফসি এবং এমএফসিটার মধ্যে সম্পর্কটা কেমন হবে। আমরা সবাই জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, তাই না? যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে, পণ্যগুলো সমজাতীয় থাকবে এবং ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে সমজাতীয় পণ্য ক্রয় বিক্রয় করে থাকে, তাকেই বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা কি জানি? ফার্মগুলো কি বলো তো? ফার্ম হচ্ছে আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমাদের ফার্ম হচ্ছে প্রাইস টেকার, প্রাইস
টেকার বা দাম গ্রহীতা। কারণ কি? কারণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যখন মার্কেটে যদি কম্পিটিশন থাকে, কোনো ফার্ম ইচ্ছা করলে দামকে বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। সে শিল্প যে দামটা নির্ধারিত করে, ডিমান্ড এবং সাপ্লাই দিয়ে আমাদের যে দামটা নির্ধারিত হয়, সেই দামটাই ফার্ম গ্রহণ করে। অর্থাৎ ফার্মগুলোকে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বলবো প্রাইস টেকার। অর্থাৎ সে দামটা গ্রহণ করে, ইচ্ছা করলেই সে দামটা বাড়াতে পারে না। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সকল ফার্মের দামটা স্থির থাকে। সেক্ষেত্রে যেহেতু ফার্ম হচ্ছে আমার প্রাইস টেকার বা দাম গ্রহীতা, সেক্ষেত্রে আমার এএফসি এবং এমএফসিটাও হবে স্থির থাকবে। অর্থাৎ কি থাকবে? ফিক্সড থাকবে, স্থির থাকবে বা ফিক্সড থাকবে। আমরা যদি গ্রাফিক্যালি দেখি, আমি এটা মুছে দিচ্ছি। গ্রাফিক্যালি আমরা যদি দেখি তাহলে আমরা কি দেখতে পাবো? আমি ভূমি অক্ষে দিলাম উপকরণ নিয়োগ, লম্ব অক্ষে দিলাম এএফসি, এমএফসি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা জানি ফার্ম হচ্ছে প্রাইস টেকার, এজন্য আমাদের রেখাটা কি থাকে? ভূমি অক্ষের সমান্তরাল থাকে। দাম রেখাটা কেমন থাকে? পি ইকুয়াল টু, আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি জানি? পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর হয়। এজন্য এই রেখাটা কি? ভূমি অক্ষের সমান্তরাল। তাহলে এখানে এএফসি ইকুয়াল টু এমএফসি হবে। ওকে, এখন তাহলে আমরা ধরো উপকরণ নিয়োগ বাড়ালাম। শুরুতে আমার ছিল ও এম1, আমি উপকরণ নিয়োগ ও এম1 থেকে ও এম2 করলাম। দেখো, এর ফলে আমি যদি উপকরণ নিয়োগ ও এম1 থেকে ও এম2 করি, তাহলে আমার দামের কি কোনো পরিবর্তন হচ্ছে? না, অবশ্যই দামের কোনো পরিবর্তন হচ্ছে না। আমার ওপি দামটা স্থির আছে। সেক্ষেত্রে আমার এএফসি এমএফসিটাও রেখাটাও কি স্থির আছে। যেহেতু স্থির আছে, এজন্য এই রেখাটা কেমন হবে? আমাদের ভূমি অক্ষের সমান্তরাল হবে। তাহলে আমরা কি বলবো? ফার্ম হচ্ছে উপকরণ বাজারে পূর্ণ প্রতিযোগিতা থাকলে আমাদের এএফসি এমএফসি রেখার মধ্যে সম্পর্কটা কেমন হবে? আমাদের এএফসি এমএফসি হবে স্থির এবং এই রেখাটা আমাদের হবে ভূমি অক্ষের সমান্তরাল। ওকে, আশা করি তোমরা এই জিনিসটা, এই টপিক্সটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের গ্রাফের চেহারাটা কেমন হবে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থাকলে আমাদের এই রেখার এএফসি এমএফসিটা স্থির থাকবে এবং এই রেখার গ্রাফটা আমাদের হবে কেমন? ভূমি অক্ষের সমান্তরাল। এখন আমি চলে যাব তোমাদের উপকরণ বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা না থেকে উপকরণ বাজারে আমার যদি একচেটিয়া থাকে, তখন সেক্ষেত্রে আমার এএফসি এমএফসিটার মধ্যে রিলেশনটা কেমন হবে। আমি তাহলে চলে যাচ্ছি। আশা করি তোমাদের এই টপিক্সটা ক্লিয়ার হয়েছে। আর যদি কোথাও টপিক্সে কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে আমার পরের টপিক্সটা হচ্ছে উপকরণ বাজারে একচেটিয়া থাকলে উপকরণ বাজারে একচেটিয়া থাকলে এএফসি এবং এমএফসির মধ্যে রিলেশনটা কেমন হবে? কেমন? আমরা একচেটিয়া বাজার কাকে বলি বলো তো? যে বাজারে একজন বিক্রেতা থাকে, তাই না? এবং তার কোনো নিকটতম কি থাকে না? প্রতিদ্বন্দ্বী থাকে না, মানে বিকল্প দ্রব্য থাকে না। তাকেই আমরা কি বলি? একচেটিয়া বাজার। একচেটিয়া কারবারে কি করে? বাজারটাকে, মার্কেটটাকে নিয়ন্ত্রণ করতে পারে, দাম বাড়িয়ে কমিয়ে মার্কেটটাকে নিয়ন্ত্রণ করতে পারে। তাকে আমরা বলি একচেটিয়া বাজার। উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি? বিদ্যুতের বাজার হচ্ছে আমাদের একচেটিয়া বাজার। এখন আসো মনোপসনী বাজার কাকে বলে? আমি কি বলেছি? একচেটিয়া বাজারে যে বাজারে একজন বিক্রেতা থাকে তাকে বলা হয় একচেটিয়া বাজার বা মনোপলি মার্কেট। এখন আমি যদি বলি যে একজন ক্রেতা থাকে যে বাজারে, তাহলে মনোপসনীটা কি? মনোপসনী মার্কেটটা আমার কাকে বলবো? মনোপসনী মার্কেট আমার কি? যে বাজারে একজন মাত্র ক্রেতা থাকে, বিক্রেতা থাকে অসংখ্য। একজন ক্রেতা থাকলে আমি তাকে বলবো
সেই বাজারটা হচ্ছে আমার মনোপসনি মার্কেট। উদাহরণ হিসেবে দিলাম, মনে করো চিনি কলের মালিক। চিনি কলের মালিক হচ্ছে একজন, সে হচ্ছে ক্রেতা। আর আখ চাষিরা কি? অসংখ্য আখ চাষি চিনি কলের মালিকের কাছে আখ বিক্রি করবে। তাহলে আখ চাষিরা কি? অনেক, অসংখ্য আখ চাষিরা আমাদের হচ্ছে বিক্রেতা। চিনি কলের মালিক হচ্ছে একজন, সে হচ্ছে সমস্ত আখ চাষিদের কাছ থেকে কি করে? আখগুলো কিনে নেয়। তাহলে চিনি কলের মালিক আমাদের হচ্ছে মনোপসনি বাজারের একটা উদাহরণ। যেহেতু যে বাজারে আমরা বলেছি একজন ক্রেতা থাকবে আর বিক্রেতা থাকবে অসংখ্য, এই মনোপসনি বাজারে আমাদের কি হয়? কোনো নিকটতম বিকল্প পরিবর্তক দ্রব্য থাকে না, সেই বাজারটাকে আমরা বলবো মনোপসনি বাজার। এখন এই মনোপসনি বাজারে ফার্ম কি করে? ফার্ম হচ্ছে আমাদের কি? প্রাইস মেকার বা দাম সৃষ্টিকারী। কারণ কি? আমি বললাম যেহেতু সে প্রভাবটাকে, পুরো বাজারটাকে কন্ট্রোল করে প্রাইস কন্ট্রোলের মাধ্যমে, ইচ্ছা করলে সে কি করে? দামটা বাড়িয়ে দিতে পারে, ইচ্ছা করলে দামটা কি কমিয়ে দিতে পারে। এভাবে সে যোগানটাকেও বাড়ায় কমায়, দামটাকে সে প্রভাবিত করে যোগানটাকেও সে বাড়াতে কমাতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। এজন্য আমি বলবো মনোপসনি বাজারকে আমি বলবো এক্ষেত্রে ফার্মটা আমার হচ্ছে প্রাইস মেকার বা দাম সৃষ্টিকারী। মূলত আমরা এখানে দেখব আমাদের মনোপসনি বাজারে, উপকরণ বাজারে আমাদের যদি মনোপসনি থাকে, মনোপসনি বাজারে আমাদের এএফসি এবং এমএফসি রেখার মধ্যে সম্পর্কটা কেমন হবে। ওকে, তাহলে আমি বলে ফেললাম, প্রাথমিক আলোচনা আমি করে ফেললাম আমার মনোপসনি বাজারটা কি। যে বাজারে একজন ক্রেতা থাকে এবং দ্রব্যের কোনো নিকটতম বিকল্প দ্রব্য থাকে না, তাকে আমার বলা হয় মনোপসনি বাজার। উদাহরণ হিসেবে আমি দিলাম চিনি কলের মালিক। ফার্মটাকে এখানে কি বললাম? আমার প্রাইস মেকার বা দাম সৃষ্টিকারী। এখন তাহলে চলো আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে চলে যাই। আমরা দেখি যে গ্রাফের ক্ষেত্রে আমাদের এএফসি এবং এমএফসি রেখার সম্পর্কটা কেমন হবে। আমি যদি একটা গ্রাফ ড্র করি, ভূমি অক্ষে আমি দিলাম উপকরণ নিয়োগ, ভূমি অক্ষে দিলাম আমি উপকরণ নিয়োগ, লম্ব অক্ষে দিলাম এএফসি এমএফসি। আমার এই রেখাটা হবে, এই হচ্ছে আমার এএফসি রেখা। এখানে আমার যদি দাম হয় পি রেখা হয়, পি রেখা, দাম রেখা এবং এএফসি রেখা, এই দুইটার মাঝামাঝি বিন্দু দিয়ে আমার যাবে এমএফসি রেখা। ওকে, তাহলে আমি চিত্রটা ড্র করে ফেললাম। আমার ভূমি অক্ষে দিলাম উপকরণ নিয়োগের পরিমাণ, আর লম্ব অক্ষে দিলাম এএফসি এবং এমএফসি। তাহলে এখন আমার যদি একচেটিয়া থাকে, মনোপসনি থাকে, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে? সেক্ষেত্রে আমার এএফসি রেখা এবং এমএফসি রেখা উপকরণ নিয়োগের পরিমাণ বাড়াতে থাকলে আমার কি হবে? আমি যদি উপকরণ নিয়োগের পরিমাণ বাড়াই, প্রাথমিক অবস্থায় কি হবে? আমার এএফসিও বাড়তে থাকবে, আমার এমএফসিও বাড়তে থাকবে। কিন্তু এএফসি যে হারে বাড়ে, আমার এমএফসির হারটা সেই হারে বাড়বে না। অর্থাৎ আমি বলতে পারি যে এএফসি ইজ গ্রেটার দ্যান এমএফসি হবে। অর্থাৎ আমার উপকরণ নিয়োগের পরিমাণ আমি যদি বাড়াই, আমার এএফসিও বাড়বে, এমএফসিও বাড়বে। কিন্তু এএফসি যে হারে বাড়বে, আমার এমএফসিটা সেই হারে বাড়বে না। কেন বাড়বে না? কারণ দেখো, এমএফসি রেখাটা হচ্ছে আমার, এই পি হচ্ছে দাম রেখা এবং এএফসি রেখা, এই দুইটা রেখার মধ্যবিন্দু দিয়ে এমএফসি রেখাটা গমন করবে। যেহেতু এমএফসি রেখাটা ঊর্ধ্বগামী, তাহলে পি বিন্দু এবং এএফসি এই দুইটার মধ্যবিন্দু দিয়ে মাঝ বরাবর দিয়ে এমএফসি রেখাটা যাবে এবং এমএফসিটা আমার হবে এএফসি রেখার উপরে অবস্থান করবে। এএফসিটার অবস্থানটা দেখো, আমার এএফসি রেখার উপরে অবস্থান করবে। অতএব এ কারণে আমরা বলতে পারি যে আমার উপকরণ নিয়োগের পরিমাণ বাড়ালে আমার এএফসিও বাড়বে, এমএফসিও বাড়বে। কিন্তু এএফসি আমার যে হারে বাড়বে, আমার
মার্জিনাল ফ্যাক্টর কস্টটা সেই হারে বাড়বে না, অর্থাৎ তার চেয়ে এএফসি যে হারে বাড়বে তার চেয়ে কম হারে বাড়বে, কিন্তু উভয় রেখাই কিন্তু আমার ঊর্ধ্বগামী হয়েছে। তার মানে আমি বলতে পারি আমার এএফসি ইজ গ্রেটার দ্যান এমএফসি হয়। ওকে, ক্লিয়ার? আমি আশা করছি তোমাদের এই টপিকসটাও তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমি আজকে কি পড়ালাম? আজকে আমি মেইনলি পড়ালাম তোমাদেরকে যে উপকরণ বাজারে আমার যদি পূর্ণ প্রতিযোগিতা থাকে তখন আমার এএফসি এবং এমএফসি রেখাটা কেমন হবে? ভূমি অক্ষের সমান্তরাল হবে। আর এরপর আমি যেটা দেখালাম, আমার উপকরণ বাজারে আমার যদি একচেটিয়া থাকে, অর্থাৎ মনোপসনী যদি থাকে, মনোপসনী বাজারে আমার এএফসি এবং এমএফসির মধ্যে রিলেশনটা কেমন হবে? এএফসির এবং এমএফসির মধ্যে আমার গ্রাফটা হবে এরকম, আর আমার রিলেশনটা হবে এএফসি ইজ গ্রেটার দ্যান এমএফসি। ওকে, এতটুকু কি ক্লিয়ার? আমি আশা করছি তোমাদের সবাই এতটুকু বুঝতে পেরেছো। এখন তাহলে আমি চলে যাব আমার মেইন যে টপিকসটা আমি পড়াবো সেই টপিকসে আমরা চলে যাব বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বে। চলো তাহলে আমরা দেখি। বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব নিয়ে আমি আজকে আলোচনা করব। বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব, এই টপিকসটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি রিভিউ করে দেখেছি যে এই কোশ্চেনটা ঘুরে ফিরে বারবার আসে। অতএব এই কোশ্চেনটা আলোচনা করার জন্যই আমি কিন্তু এই বেসিক কনসেপ্টগুলো তোমাদের সাথে ক্লিয়ার করলাম, কারণ এই জিনিস পড়াতে নিলে আমাকে জানতে হবে এএফসি কী, এমএফসি কী, এমপিপি কী, এমআরপি কী, ভিএমপি কী। ওকে, এবং তারপরে আমরা দেখলাম দ্রব্যবাজারে আমাদের ভিএমপি এবং এমআরপি এর মধ্যে রিলেশনটা কেমন হয়। একচেটিয়া থাকলে, দ্রব্যবাজারে একচেটিয়া থাকলে ভিএমপি এবং এমআরপি এর মধ্যে রিলেশনটা কেমন হয়। দেন আমরা আজকে দেখলাম যে আমাদের উপকরণ বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা থাকে সেক্ষেত্রে আমার এএফসি এবং এমএফসি এর মধ্যে রিলেশনটা কেমন হবে, এবং উপকরণ বাজারে আমার একচেটিয়া থাকলে সেক্ষেত্রে আমার এএফসি এবং এমএফসির মধ্যে রিলেশনটা কেমন হবে। তাহলে আমরা চলে যাই আমাদের বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বে। এই তত্ত্বটা মূলত জেবি ক্লার্ক, CLARK, ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, উনি জেবি ক্লার্ক এই তত্ত্বটা মূলত উনি দিয়েছেন। এজন্য এই তত্ত্বটা হচ্ছে বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব। অর্থনীতিবিদ জেবি ক্লার্ক, উনি একজন ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। তাহলে এই তত্ত্বের মূল কথা কি, এই তত্ত্বের মূল কথা বা মূল বক্তব্যটা কি সেটা আমরা আগে দেখব। আমি লিখে দিচ্ছি, তোমাদের কাছে যদি খাতা কলম থাকে তোমরা নোট করে নিতে পারো বা আমার লেখাটা স্ক্রিনশট দিয়েও নিতে পারো। মূল বক্তব্যটা কি এই তত্ত্বের মূল কথা? প্রতিটি উপকরণের মূল বক্তব্য হচ্ছে প্রতিটি উপকরণের দাম, প্রতিটি উপকরণের দাম বা পারিশ্রমিক হবে তার প্রান্তিক উৎপাদনের সমান। তাহলে এই তত্ত্বের মূল কথাটা আমি কি লিখলাম? এই তত্ত্বের মূল কথাটা আমি লিখলাম যে প্রতিটি উপকরণের দাম বা তার পারিশ্রমিক নির্ধারিত হবে তার প্রান্তিক উৎপাদনের সমান, অর্থাৎ প্রান্তিক উৎপাদন অনুযায়ী প্রতিটা উপকরণের আমার দামটা নির্ধারিত হবে। ওকে, আর পারিশ্রমিক বলতে আমরা কি বুঝেছি? আমরা জানি উৎপাদনের উপকরণ হচ্ছে চারটা: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আমরা যদি শ্রমকে উপকরণ হিসেবে ধরি, একটা উপকরণ হিসেবে ধরি, তাহলে শ্রমের জন্য আমরা শ্রমিককে যে পারিশ্রমিকটা দিব তার পারিশ্রমিকটা হবে তার প্রান্তিক উৎপাদনের সমান, অর্থাৎ
আমার কি হবে, আমার ডাব্লিউ ইকুয়াল টু এমআরপি ইকুয়াল টু ভি, অর্থাৎ আমার ডাব্লিউ ইকুয়াল টু এমআরপি ইকুয়াল টু এমএফসি হবে। ডাব্লিউটা আমার কি, ওয়েজ বা মজুরি। ডাব্লিউ হচ্ছে আমার ওয়েজ, আমার এমআরপি হচ্ছে তোমরা জানো মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট, প্রান্তিক আয় উৎপাদন। এমআরপি এর আমার সূত্রটা কি আমরা অবশ্যই জানি, এর আগের ক্লাসে আমি দেখিয়েছি, এমপিপি ইন্টু এমআর। এমপিপিকে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্টকে আমি যদি মার্জিনাল রেভিনিউ দিয়ে গুণ করি তাহলে আমি পাবো আমার এমআরপি। এমএফসিটা কি সেটাও তোমরা জানো, মার্জিনাল ফ্যাক্টর কস্ট। এমএফসিটা হচ্ছে প্রান্তিক উপকরণ খরচ, প্রান্তিক উপকরণ খরচ। তাহলে এই তত্ত্বের মূল বক্তব্যটা কি, প্রতিটা উপকরণের দাম বা পারিশ্রমিক হবে তার প্রান্তিক উৎপাদনের সমান, অর্থাৎ আমাকে দেখাতে হবে যে ডাব্লিউ ইকুয়াল টু এমআরপি ইকুয়াল টু এমএফসি হয়। এখন তাহলে এই তত্ত্ব, প্রত্যেকটা তত্ত্ব আমরা কি কতগুলো অ্যাজাম্পশনের উপর নির্ভর করে, অর্থাৎ অনুমিত শর্ত থাকে। তাহলে এই তত্ত্বের অনুমিত শর্ত 6-7টা পয়েন্ট মেবি বইতে আছে। মেইন যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সেগুলো আমি আলোচনা করছি। তাহলে এই তত্ত্বের কতগুলো অনুমিত শর্ত ধরা হয়েছে, গুরুত্বপূর্ণ অনুমিত শর্তগুলো আমি লিখছি, এটা আমি মুছে দিচ্ছি। কতগুলো অ্যাজাম্পশন ধরা হয়েছে, তত্ত্বে যাওয়ার আগে আমরা কতগুলো অনুমিত শর্ত ধরে নিব যে এই জিনিসগুলো আমাদের, এই অবস্থাগুলো বিদ্যমান থাকবে। আমাদের 1 নম্বরটা কি, উপকরণ বাজার ও দ্রব্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা থাকবে। উপকরণ বাজার এবং দ্রব্য বাজারে আমাদের কি থাকবে, পূর্ণ প্রতিযোগিতা থাকবে। উপকরণগুলোর একক হবে আমাদের সমজাতীয়, অর্থাৎ হোমোজেনাস, অভিন্ন। উপকরণের একক হবে সমজাতীয়। পূর্ণ নিয়োগ বিদ্যমান থাকবে। আমরা ধরে নিব যে এই তত্ত্বে আমাদের বাজারের অবস্থাটা, আমাদের অর্থনীতিতে পূর্ণ নিয়োগ, ফুল এমপ্লয়মেন্ট লেভেল বজায় থাকবে। তারপর আমরা ধরব নিয়োগকারীর লক্ষ্য হবে সর্বোচ্চ মুনাফা অর্জন করা। নিয়োগকারীর মূল উদ্দেশ্য হবে বা লক্ষ্য থাকবে প্রফিট ম্যাক্সিমাইজেশন। নিয়োগকারীর লক্ষ্য হবে সর্বোচ্চ মুনাফা অর্জন। ওকে, আরও কয়েকটা পয়েন্ট আছে আমার। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর থাকবে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর থাকবে। ওকে, তাহলে অনুমিত শর্তগুলো কি আমরা ধরে নিচ্ছি, উপকরণ বাজারে এবং দ্রব্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা থাকবে। 2 নম্বর লিখেছি উপকরণের এককগুলো হবে আমাদের সমজাতীয়। 3 নম্বরে লিখেছি পূর্ণ নিয়োগ অবস্থা বিরাজমান থাকবে। 4 নম্বরে নিয়োগকারীর লক্ষ্য হবে
সর্বোচ্চ মুনাফা অর্জন করা। 5 নম্বরে লিখেছি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর থাকবে। এগুলো হচ্ছে আমাদের কি অ্যাজাম্পশন বা অনুমিত শর্ত। এখন আমরা চলে যাব তত্ত্বের ব্যাখ্যায়। তাহলে এটা মুছে দেই। এখন আমরা চলে যাচ্ছি আমাদের এই তত্ত্বের ব্যাখ্যাটা আমরা কিভাবে করব, সেই তত্ত্বের ব্যাখ্যায় আমরা চলে যাচ্ছি। তত্ত্বের ব্যাখ্যা আমরা যাব। আমরা কি বললাম? আমরা বললাম যে আমাদের কি হবে, প্রতিটা উপকরণের দাম বা তার পারিশ্রমিক হবে প্রান্তিক উৎপাদনের সমান। তাহলে এই ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ জেবি ক্লার্ক বলেছেন যে প্রতিটা উপকরণের দাম নির্ধারিত হবে তার প্রান্তিক আয় উৎপাদনের সমান। প্রান্তিক আয় উৎপাদন আমাদের কোনটা? এমআরপি, মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট, প্রান্তিক আয় উৎপাদন। আমরা এই তত্ত্বে অ্যাজাম্পশন কি ধরে নিয়েছি? প্রথম অ্যাজাম্পশনটা আমাদের কি ছিল? যে উপকরণ বাজারে এবং দ্রব্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিরাজমান থাকবে। আমি এর আগের ক্লাসে দেখিয়েছি যে কি পূর্ণ প্রতিযোগিতা যদি থাকে, পণ্য বাজারে যদি আমার পূর্ণ প্রতিযোগিতা থাকে, সেক্ষেত্রে আমার এমআরপিটা হবে কিসের সমান? এমআরপিটা হবে ভিএমপি সমান। অর্থাৎ আমার এমআরপিটা হবে ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্টের সমান। তাহলে এমআরপি আমি কি লিখলাম? প্রান্তিক আয় উৎপাদন। আর আমার ভিএমপিটা কি? ভিএমপিটা আমি অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট, বা বাংলায় হচ্ছে প্রান্তিক উৎপন্ন মূল্য। ওকে, তাহলে এ দুটা পূর্ণ প্রতিযোগিতা। দ্রব্য বাজারে আমরা ধরে নিয়েছি আমাদের পূর্ণ প্রতিযোগিতা থাকবে। তাহলে দ্রব্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা থাকলে আমরা জানি আমাদের এমআরপি ইজ ইকুয়াল টু ভিএমপি হবে। ওকে, আর আমরা আরেকটা কি জানি? যে উপকরণ বাজারে আমাদের যদি পূর্ণ প্রতিযোগিতা থাকে, সেক্ষেত্রে আমার কি হবে? এএফসি ইজ ইকুয়াল টু এমএফসি হয়। আজকের ক্লাসে আমরা শুরুতে কি এই জিনিসটা আমরা দেখেছি যে উপকরণ বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা থাকে, থাকলে আমার এফসি ইজ ইকুয়াল টু এমএফসি হবে। আর অ্যাব্রিভিয়েশনগুলো আমি বারবার যেহেতু বলেছি, আমার মনে